আবারও তোমাদের সামনে হিস্ট্রির কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এইভাবে তোমাদের কাছে আমি পৌঁছতে যাই বা পৌঁছতে চাই। আরও কিভাবে তোমাদের সামনে উপস্থাপনা করলে আরও ভালো হবে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে। আর অনুগ্রহ করে বা অনুরোধ করছি সবাইকে যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিওটা আনবো তখনই তোমাদের কাছে সেই ভিডিওটা পৌঁছে যেতে পারে। আমরা জানি ভারতের ইতিহাসে দুটো যুগ ছিল, দিল্লি সুলতানি যুগ আর মুঘল যুগ। অনেকের কাছে একটু সমস্যা দেখা দেয় পড়তে গেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। এই দুটো যুগ থেকে অনেক পরীক্ষায় দেখি আমরা প্রশ্নগুলো থাকে সেই। আর আজকের সেই একটা যুগ নিয়ে বিভিন্ন কোশ্চেন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেই কোশ্চেনগুলো ডিসকাস করব, আলোচনা করব, যাতে তোমাদের খুব উপকারে লাগে। আজকের আমরা দিল্লি সুলতানি যুগ নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেন নিয়ে। দিল্লি সুলতানি যুগ 1206 থেকে 1226। পুরো দিল্লি সুলতানি যুগের পুরো মূল টপিকগুলো, কোশ্চেনগুলো আমি আলোচনা করব, যাতে তোমাদের খুব কাজে লাগবে। দিল্লি সুলতানি যুগে কয়েকটি বংশ ছিল। দাস বংশ ছিল 1206 থেকে 1290। তারপরে খলজি বংশ ছিল 1290 থেকে 1320। তারপরে ছিল তুগলক বংশ 1320 থেকে 1414। তারপরে সৈয়দ বংশ 1414 থেকে 1451। তারপরে লোদি বংশ 1451 থেকে 1526। এইভাবে দিল্লি সুলতানি যুগ 1206 থেকে 1526 অবধি চলেছিল। এবারে আমরা প্রথমে চলে আসি দাস বংশ 1206 থেকে 1290। দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক। এই আইবক শব্দের অর্থ হলো দাস। এই আইবক শব্দের অর্থ হলো দাস। 1206 খ্রিস্টাব্দে গজনির শাসনকর্তা মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তাঁর কৃতদাস কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন নরপতি রূপে ঘোষণা করেন, যার ফলে প্রতিষ্ঠিত হয় ভারতে দাস বংশ। 1208 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতান উপাধি ধারণ করেন। কত খ্রিস্টাব্দে? 1208 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক সুলতান উপাধি ধারণ করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে তিনি কুতুব মিনার বা কুতুব মিনারের কাজ শুরু করেন। কে? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের অসামান্য দানশীল মনোভাবের জন্য তিনি লাক্স বক্স বা লক্ষ দাতা নামে পরিচিত ছিলেন। কুতুবউদ্দিন আইবক দিল্লিতে কুয়াত উল ইসলাম এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া নামক দুটি মসজিদ নির্মাণ করেন। 1210 খ্রিস্টাব্দে তিনি পোলো বা চৌগান খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে নিহত হন। কে? কুতুবউদ্দিন আইবক। এবারে চলে আসি কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেছিলেন। মাত্র 8 মাস রাজত্ব করবার পর কুতুবউদ্দিন আইবকের জামাতা, নাম ছিল ইলতুৎমিশ, তাকে অপসারিত করে দিল্লির সিংহাসনে বসেন। প্রথম জীবনে ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের কৃতদাস। কুতুবউদ্দিন আইবক তার কৃতদাসের রূপ গুণে, অর্থাৎ ইলতুৎমিশের রূপ গুণে মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে ইলতুৎমিশের বিবাহ দেন। ইলতুৎমিশ তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। 1229 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের খলিফার কাছ থেকে তিনি সুলতান ই আজম উপাধি পান। পরবর্তীতে তিনি নিজেকে খলিফার সেনাপতি বলে প্রচার করতেন। এছাড়াও ইলতুৎমিশ কথার অর্থ ছিল
সাম্রাজ্যের পালনকর্তা বা রক্ষাকর্তা, সাম্রাজ্যের পালনকর্তা বা রক্ষাকর্তা। তার রাজত্বকালে দিল্লি সুলতানের প্রথম রৌপ্য মুদ্রা চালু হয়েছিলেন এবং চালু করেছিলেন। ইলতুৎমিশ প্রথম রৌপ্য মুদ্রা দ্বারা বা প্রথম রৌপ্য দ্বারা যে মুদ্রা তৈরি করেছিলেন তার নাম ছিলেন টঙ্কা, আর তামা দ্বারা যে মুদ্রা তৈরি করেছিলেন তার নাম ছিল জিতল। তার আমলে ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা চালু হয়েছিল। তিনি প্রথম 40 জন বাছাই করা বান্দা বা কৃতদাসদের নিয়ে বন্দে গান ই চাহেলগানি বা 40 চক্র গঠন করেছিলেন। 1236 খ্রিস্টাব্দে 29 এপ্রিল ইলতুৎমিশ মৃত্যুবরণ করেছিলেন। ইলতুৎমিশ তার মৃত্যুর আগেই তার পুত্রদের অযোগ্য বলে ঘোষণা করে তার সুযোগ্য কন্যা রাজিয়াকে পরবর্তী উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। তিনি 1236 খ্রিস্টাব্দে অর্থাৎ দিল্লি সুলতানি যুগের প্রথম মহিলা শাসক হিসাবে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন। তিনি ছিলেন দিল্লির প্রথম ও প্রকৃত বা প্রথম মহিলা শাসক বা শেষ মহিলা শাসক। এরপর তুর্কি আমিররাই ইলতুৎমিশের পুত্র বাহরম শাহকে সিংহাসনে বসিয়েছিলেন। পরবর্তীতে বাহরম শাহকে বন্দী ও হত্যা করা হয়। নাসির উদ্দিন মাহমুদ শাহ ছদ্মবেশী সুলতান নামে পরিচিত ছিলেন। নাসির উদ্দিন মাহমুদ শাহ 1266 খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেছিলেন। 1266 খ্রিস্টাব্দে গিয়াস উদ্দিন বলবন দিল্লির সিংহাসনে বসেছিলেন। 40 চক্রের ক্ষমতা বা বন্দেগান ই চাহেলগানি এর ক্ষমতা বলবন খর্ব করেন এবং সুলতানের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি শক্তিশালী সেনাবাহিনী যেমন দেওয়ান ই আর্চ গঠন করেছিলেন। তিনি শক্তিশালী সেনাবাহিনী দেওয়ান ই আর্চ গঠন করেছিলেন। তিনি পাইবস অর্থাৎ সম্রাটের পদযুগল চুম্বন এবং সিজদা সম্রাটের সামনে নত জানু হওয়া এই দুটো পার্সি প্রথা প্রবর্তন করেছিলেন। বলবনের মৃত্যুর পর মুইজ উদ্দিন কায়কোবাদ 1287 থেকে 1290 এবং পরবর্তীকালে কায়ুরমাস 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। এইভাবে আমরা দেখেছিলাম যে দাস বংশের বিভিন্ন যে শাসক ছিলেন, এইভাবে দাস বংশের অবলুপ্তি ঘটেছিল। জালালউদ্দিন পরবর্তীকালে প্রথমে অসুস্থ কায়কোবাদ এবং পরে কায়ুরমাসকে হত্যা করে, যিনি দাস বংশের শেষ সুলতান ছিলেন, কায়ুরমাসকে হত্যা করে 1290 খ্রিস্টাব্দে খলজি বিপ্লব ঘটান এবং খলজি বংশের সূচনা করেন। এবারে আমরা চলে আসি খলজি বংশতে। খলজি বংশের টাইম পিরিয়ড হচ্ছে 1290 থেকে 1320। খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন খলজি। তিনি 1290 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। তুর্কিতে খলজি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। তুর্কিতে খলজি শব্দের অর্থ কি? যোদ্ধা। খলজি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন। আলাউদ্দিন খলজি সামরিক বাহিনীতে দুর্নীতি বন্ধ করতে তিনি দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। দাগ বলতে বোঝায় অশ্বের চিহ্নিতকরণ এবং হুলিয়া বলতে বোঝায় সেনার চিহ্নিতকরণ, অর্থাৎ সেনাদের যে দৈহিক বিবরণ লিপিবদ্ধ করাকে বলা হয় হুলিয়া। আলাউদ্দিন খলজি সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন।
সিকান্দার-ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন। দিল্লির প্রথম সুলতান হিসাবে তিনিই প্রথম স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেছিলেন এবং সেনাদের নগদ বেতন দানের ব্যবস্থা করেছিলেন। খলজি বংশের দ্বিতীয় শাসক হিসাবে আলাউদ্দিন খলজি এবং খলজি বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে আলাউদ্দিন খলজি পরিগণিত হয়েছিলেন। তার সেনাপতি ছিলেন মালিক কাফুর। সেই মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন। এইভাবে দিল্লির সুলতান হিসাবে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয় করেছিলেন। তিনি প্রথম বাজার দর ব্যবস্থা নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেছিলেন। আলাউদ্দিন খলজি কুতুব মিনারের প্রবেশস্থানে বা প্রবেশ পথে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন। শাহানা-ই মান্ডি নামক রাজকর্মচারী নিয়োগ করেছিলেন বাজার দর ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য। দিল্লির সুলতানদের মধ্যে তিনিই প্রথম জমি জরিপ করে রাজস্ব ব্যবস্থার সংস্কার করেছিলেন। এছাড়াও মুন হিয়ান নামক গুপ্তচর বাহিনী নিয়োগ করেছিলেন। এবার আমরা চলে আসি তুগলক বংশ 1320 থেকে 1414। গাজী মালিক গিয়াসউদ্দিন তুগলক উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন এবং তুগলক বংশের সূচনা করেন। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। অনাবৃষ্টির সময় তকাভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা চালু করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক প্রথম জলসেচ ব্যবস্থার প্রচলন করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর তাঁর পুত্র জুনা খাঁ সিংহাসনে বসেছিলেন মোহাম্মদ বিন তুগলক উপাধি নিয়ে। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলক তাঁর রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। বিখ্যাত মরক্কোর পর্যটক ইবন বতুতা তাঁর শাসনকালে ভারত পরিদর্শন করেছিলেন। ইবন বতুতার লিখিত গ্রন্থের নাম ছিলেন কিতাব আল রেহেলা। ইবন বতুতাকে তিনি দিল্লির কাজী হিসাবে নিয়োগ করেছিলেন। কিতাব উল রাহেলা বা সফরনামা রচনা করেছিলেন ইবন বতুতা। রৌপ্য মুদ্রার পরিবর্তে দিল্লির প্রথম সুলতান হিসাবে 1329 থেকে 30 এই টাইম পিরিয়ডের মধ্যে প্রতীক মুদ্রার প্রবর্তন করেছিলেন। কৃষির উন্নতির জন্য আমির-ই কোহি নামক কৃষি বিভাগের প্রতিষ্ঠা করেছিলেন। মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সিংহাসনে বসেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক কৃষির উন্নতির জন্য খাল খনন করেন। দার উল সাফা নামক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেছিলেন। বেকার সমস্যা সমাধানের জন্য ভারতে প্রথম কর্ম বিনিয়োগ দপ্তর বা কেন্দ্র স্থাপন করেছিলেন। সেনাবাহিনী থেকে ডাক ও হুলিয়া প্রথা তুলে দিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। এছাড়াও ফিরোজ শাহ তুগলক পরবর্তীকালে ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। তার সমসাময়িক ঐতিহাসিক ছিলেন জিয়া-উদ্দিন বারানি, যিনি ফতোয়া-ই জাহাঙ্গীরি বা তারিখ-ই ফিরোজশাহী গ্রন্থ রচনা করেছিলেন। আবারও বলছি, ফতোয়া-ই জাহাঙ্গীরি ও তারিখ-ই ফিরোজশাহী গ্রন্থ রচনা করেছিলেন জিয়া-উদ্দিন বারানি। এছাড়াও আমরা দেখব ফিরোজ শাহ তুগলকের সময় কয়েকটি কর প্রবর্তন করা হয়েছিল, যেমন খারাজ। খারাজটা কি না, চাষের জমিতে
উৎপন্ন শস্যের ওপর ধার্য কর। খারাজ হচ্ছে চাষের জমিতে উৎপন্ন শস্যের ওপর আরোপিত কর 10/1 নেওয়া হতো, যাকে বলা হতো খারাজ। খামস, খামস হচ্ছে যুদ্ধের মাধ্যমে লুণ্ঠিত যে দ্রব্য তার ওপর আরোপিত কর হচ্ছে খামস, 5/1 নেওয়া হতো। এছাড়াও জাকাত মুসলিমদের আয়ের উপর ধার্য কর 2.5% নেওয়া হতো। এছাড়াও ছিল জিজিয়া, অমুসলিমদের ওপর ধার্য কর ছিলেন জিজিয়া। এছাড়াও আমরা দেখব 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করছে তৈমুর লং। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন। তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ। নাসির উদ্দিন মাহমুদ শাহ। এবারে আমরা নেক্সট বংশে চলে আসব, সৈয়দ বংশ। সৈয়দ বংশের টাইম পিরিয়ড ছিল 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত। খিজির খাঁ তুগলক বংশকে উচ্ছেদ করে ভারতবর্ষে সৈয়দ বংশের প্রতিষ্ঠা করেন। তিনি বলতে এখানে খিজির খাঁ, তিনি সুলতান উপাধি গ্রহণ করেননি। নিজেকে রায়ত ই আলা বা প্রধান প্রজা উপাধিতে ভূষিত করেন। খিজির খাঁ নিজেকে রায়ত ই আলা বা প্রধান প্রজা উপাধিতে ভূষিত করেন। খিজির খাঁয়ের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র মুবারক শাহ। এই সময় ইয়াহিয়া বিন সিরহিন্দি তারিক ই মুবারক শাহী নামক গ্রন্থ রচনা করেন। সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন আলাউদ্দিন আলম শাহ। এবারে আমরা লোদি বংশতে চলে আসব, একেবারে শেষ বংশ সুলতানি যুগের, যার টাইম পিরিয়ড ছিল 1451 থেকে 1526। বহলুল লোদি 1451 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন। বহলুল লোদি। লোদিরা ছিলেন আফগান বংশীয়। লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন বহলুল লোদির পুত্র সিকান্দার শাহ লোদি। বহলুল লোদির পুত্র সিকান্দার শাহ লোদি। সেই সিকান্দার শাহ লোদির আসল নাম ছিল নিজাম শাহ। তিনি গুলরুখি ছদ্মনামে ফার্সি ভাষায় কবিতা লিখেছিলেন। বিভিন্ন কবিতাগুলো রচনা করেছিলেন। তিনি গজ ই সিকান্দার নামক জমি জরিপ পদ্ধতি প্রবর্তন করেন। সিকান্দার লোদি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সিকান্দার লোদির মৃত্যুর পর তাঁর পুত্র ইব্রাহিম লোদি দিল্লির সিংহাসনে বসেছিলেন। আমরা জানি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন এবং ভারতবর্ষের ইতিহাসে আবার একটা নতুন সাম্রাজ্যের সূচনা করেছিলেন, যার নাম হচ্ছে মুঘল সাম্রাজ্য। তবে আমরা সুলতানি যুগের কয়েকটা সাহিত্য সম্পর্কে জেনে নেব। তারিক ই ফিরোজ শাহী গ্রন্থ রচনা করেছিলেন জিয়া উদ্দিন বারানি। এছাড়া ফতোয়া ই জাহাঙ্গীরি এটাও রচনা করেছিলেন জিয়া উদ্দিন বারানি। তারিক ই মুবারক শাহী এই গ্রন্থ রচনা করেছিলেন ইয়াহিয়া বিন সিরহিন্দি।
তুগলকনামা গ্রন্থটি রচনা করেছিলেন আমির খসরু। কিতাব উল রাহেলা রচনা করেছিলেন ইবন বতুতা। ফতোয়া ই ফিরোজ শাহী গ্রন্থটি রচনা করেছিলেন ফিরোজ শাহ তুগলক। এছাড়াও সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে আমরা জেনে নেব, স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপত্যের নাম ও প্রতিষ্ঠাতার নাম। কুতুব মিনার নির্মাণ করেছিলেন কুতুবউদ্দিন আইবক। শুরু করেছিলেন কুতুব মিনার নির্মাণের কাজ আর শেষ করেছিলেন তার জামাতা ইলতুৎমিশ। কুয়াত উল ইসলাম মসজিদ স্থাপন করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এছাড়াও আড়াই দিনকা ঝোপড়া নামক মসজিদ আজমিরে স্থাপন করেছিলেন কুতুবউদ্দিন আইবক। এছাড়াও আমরা দেখেছিলাম যে আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি। আমরা পুরো সুলতানি যুগের বিভিন্ন বংশ বা বিভিন্ন বংশের বিভিন্ন শাসকদের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই সবার ভালো লাগবে, ভিডিওটি সবাই দেখবেন এবং সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো বা পরবর্তী এই ডিসকাশন এপিসোডগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে অতি সহজে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে আরও উৎসাহ সৃষ্টি করবেন, যাতে আমি আরও যত শর্ট কোশ্চেনগুলো কালেক্ট করে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারি। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে।